আমি তো আয়নাঘর দেখেছি সচক্ষে। আমাকে আয়নাঘরে রাখা হয়েছে, কিন্তু দীর্ঘক্ষণ রাখা হয়। আমি আয়নাঘরের মানুষগুলোকে দেখেছি, ওদের কপালের ভাঁজ পড়ার চেষ্টা করেছে, ওখানে কি লেখা আছে চিঠিতে ওদের কপালে। প্রত্যেকটা মানুষের কপালে ছিল দুশ্চিন্তার মহাপর্বতের ভাঁজ। জিজ্ঞেস করেছে কতদিন, বলে যে দিন বছর হিসাব নাই, বলতে পারবো না। আপনারা এখানে হাজির হবেন আর আপনাদের সামনে আমি দাঁড়ানোর সুযোগ পাবো। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আমাদেরকে একটা গিফট দিয়েছেন এই বছরের 5ই আগস্ট। আল্লাহ তাআলার এই নিয়ামতের জন্য মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 46 থেকে শুরু করে 71 এবং সর্বশেষ এই 24 স্বাধীনতা আন্দোলনে যাদের সীমাহীন ত্যাগ এবং কুরবানি, বিশেষ করে যাদেরকে খুন করা হয়েছে, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। পরওয়ারদিগারের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মকবুল শহীদ হিসাবে কবুল করবেন। আমিন। দফায় দফায় বিভিন্ন সময় মানবতার মুক্তির জন্য আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছেন, যারা পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন, ক্ষতিছে, বেলুনের ভিতর বাতাস ঢুকিয়ে বলা হয়েছে এটাই আমাদের হিমালয় পর্বত। জাতিকে বলা হয়েছে জাতি আছে এখন উন্নয়নের হাইওয়েতে, কোনো সময় বলেছে মোটরওয়েতে, আবার বলা হয়েছে বিশ্বের জন্য ঈশ্বরনীয়, আমরা উন্নয়ন সাধন করেছি, এখন আমরা রোল মডেল। এই সুন্দর সুন্দর কথাগুলো গত 15.5 বছর জাতিকে শোনানো হয়েছে। আমার বিশ্বাস এইখানে যারা বসে আছেন তাদের অনেকেই এদের হাতে ছিলেন মজলুম। আপনাদের যোগ্য জায়গাটি আপনাদেরকে দেশের অবদানের জন্য তৈরি করে দেওয়া হয়নি, বরঞ্চ আমাদের দেশে মেধার জেনোসাইড করা হয়েছে। মেধাকে স্বীকৃতি না দিয়ে মেরিটোক্রেসির উপরে পলিটোক্রেসিকে গুরুত্ব দেওয়া হয়েছে। দলীয় আনুগত্যের ভিত্তিতে ক্যাডারদেরকে, সন্ত্রাসীদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়েছে। তারাও যদি গিয়ে দেশের কাজগুলা করতো তাও একটু মনে সান্ত্বনা পেতাম। যে যেখানে গিয়েছে সেই জায়গাটাকে কিভাবে লুটপাট করে ফুকলো করা যায় সেই চিন্তাই তারা করেছে। এইভাবে খুন, গুম, দর্শন, লুণ্ঠনের চারণভূমিতে তারা পরিণত করেছিল বাংলাদেশকে। হাব ভাব, চলনে বলনে তাদের অবস্থা এমন ছিল, তারা দেশের মালিক কিংবা জমিদার, আমরা সবাই ভাড়াটিয়া। তাদের অবস্থানটা এরকমই ছিল। ভাড়াটিয়ারও একটা মর্যাদা থাকে। একজন ভাড়াটিয়াকে তার অবস্থান থেকে সরাতে হলে 2 মাস আগে নোটিশ দেয় মালিক, কিন্তু না, আমাদেরকে 2 মিনিটেরও কোনো নোটিশ দেওয়া হয়নি। যখন তখন যাকে তাকে তুলে নিয়ে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, অথবা জেলে পোড়া হয়েছে। মিথ্যাচার করে অনেকে এখন বলে আয়নাঘর ছিল না। আমি তো আয়নাঘর দেখেছি সচক্ষে। আমাকে আয়নাঘরে রাখা হয়েছে, কিন্তু দীর্ঘক্ষণ রাখা হয়। আমি আয়নাঘরের মানুষগুলোকে দেখেছি, ওদের কপালের ভাঁজ পড়ার চেষ্টা করেছে, ওখানে কি লেখা আছে চিঠিতে ওদের কপালে। প্রত্যেকটা মানুষের কপালে ছিল দুশ্চিন্তার মহাপর্বতের ভাঁজ। জিজ্ঞেস করেছে কতদিন, বলে যে দিন বছর হিসাব নাই, বলতে পারবো না। কেউ বলে 8 বছর, 6 বছর। জিজ্ঞেস করি বাড়ি কোথায়, বাড়ি তো অমুক জায়গায়, কিন্তু বাড়ি আছে কিনা তাও বলতে পারবো না। কেন বলতে পারেন না? বলে যে আমার কোনো আপনজন বেঁচে আছে কিনা আমি জানি না, এবং আমি বেঁচে আছে কিনা আমার আপনজনেরা জানে না। দেশটাকে একটা কবরস্থানে পরিণত করা হয়েছিল। তারা বলতো দেশে শান্তি বিরাজমান। আমি প্রায়ই বলতাম হ্যাঁ, গুরুস্থানের শান্তি বিরাজমান। কবরস্থানে কোনো জীবিত মানুষ থাকে না, তাই ওখানে কোনো শব্দ হয় না। এরা গোটা জাতির কণ্ঠকে কিলিং করেছিল, এই জন্য কেউ কাঁদতেও পারত না।
কষ্ট চেপে বুকে বসে থাকত। আল্লাহ রাব্বুল আলামিন সেই জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে সরিয়েছেন। আরেকবার আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত ভাইরা, বাগি জাতিকে আমি দুর্ভাগা বলবো না, বরঞ্চ শাসকদেরকে আমি দুর্বৃত্ত বলবো। জাতি শাসনের ভার যারা হাতে তুলে নিয়েছিলেন, পদে পদে তারা জাতিকে ধোঁকা দিয়েছে। 47-এর পরে ধোঁকা দিয়েছেন 23 বছর, 72-এর 10 জানুয়ারি থেকে শুরু করে ধোঁকা দিয়েছেন দফায় দফায় 53 বছর। আমরা একটা সরকারের অংশীদার ছিলাম, তবে অংশটা ছিল খুবই ছোট, ভেরি মাইক্রোস্কোপিক। আমাদের এই মাইক্রোস্কোপিক জায়গাটাকে আমাদের মাতার তাজ 2 জন শিষ্য দায়িত্বশীল ক্লিন রাখার চেষ্টা করেছে। তাদের পরিবেশকে তারা গ্রিন করেছেন, আর তাদের হাতের 10টা করে আঙ্গুল ছিল, সেগুলাকে তারা স্বচ্ছ বা ক্লিন রেখেছে। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে তাদেরকে ফাঁসি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে।